আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের রেওয়ামিল সম্পর্কে আমি কথা বলেছিলাম, তো আজকেও আমি রেওয়ামিল সম্পর্কে দ্বিতীয় লেকচার নেব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। রেওয়ামিল করতে গেলে প্রথমেই আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যয়, সম্পদ এবং উত্তোলন ডেবিট, আয়, দায় এবং মূলধন হচ্ছে ক্রেডিট। এই জিনিসটা, এই থিওরিটা জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। যে কোনো প্রকার ব্যয় হোক, সম্পদ হোক কিংবা মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করুক, সেটা হইতে পারে পণ্য অথবা নগদ টাকা, যেটাই হোক সেটার জন্য হবে ডেবিট। আর আয়, দায় আর মূলধন, মালিক যেটা প্রতিষ্ঠানে নিয়ে আসে, সেটা টাকা হোক বা আসবাবপত্র হোক, যেটাই মালিক ব্যবসাতে নিয়ে আসে সেটাই হচ্ছে মূলধন, তো সেটা হবে ক্রেডিট। এবার আসো, রেওয়ামিল করতে গেলে ফার্স্ট টাইম তোমাদের যেটা করতে হবে সেটা, যখন তোমরা প্রশ্নটা পড়ার পর প্রথমেই কোন কোন দফার রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না, সেগুলা প্রথমেই বাদ দিয়ে দিবি, ঠিক আছে? তারপর তোমরা ওই জিনিসটা মাথায় রাখবে যে ব্যয়, সম্পদ এবং উত্তোলন ডেবিট করবা, আর আয়, দায়, মূলধন হচ্ছে ক্রেডিট। এই হিসাব মতোই তোমরা প্যাটার্নটা সাজাবা। তারপরও কিছু থিওরি আছে যেগুলো তোমাদের মাথায় রাখলে তোমরা রেওয়ামিল আর একটু ইজিভাবে করতে পারবে। আমি কিছু পয়েন্ট তোমাদেরকে আজকে দেখাই দিচ্ছি। যেমন তহবিল, ঠিক আছে? আমরা জানি যে সকল প্রকার তহবিল ক্রেডিট, তবে দুইটা ছাড়া, একটা হচ্ছে নগদ তহবিল আর একটা হচ্ছে ব্যাংক তহবিল, ঠিক আছে? এই দুইটা তহবিল হচ্ছে ডেবিট, আর বাকি সকল তহবিল হচ্ছে ক্রেডিট। জাস্ট এটাই মাথায় রাখবা যে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল। তারপর আসো সঞ্চিতি। আমরা জানি যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তবে দুইটা ছাড়া। কি কি? পাওনাদার বা প্রদেয় হিসেবের বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। কি কি? পাওনাদার বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, আরেকটা হচ্ছে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। এই দুইটা তহবিল সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি তোমরা ক্রেডিট পাশে দিয়ে দিবে। তারপর হচ্ছে সকল সুদ হবে আসলের বিপরীত। যেমন মূলধন, আমরা জানি যে মূলধনটা হচ্ছে কি ক্রেডিট, বাট মূলধনের সুদ হচ্ছে কি ডেবিট। পয়েন্টটা হচ্ছে সকল সুদ হবে আসলের বিপরীত। ক্লিয়ার কথাটা? সকল সুদ হবে আসলের বিপরীত। যেমন মূলধন যদি থাকে, মূলধন আমরা জানি ক্রেডিট, মূলধনের সুদ হবে ডেবিট। বিনিয়োগ আমরা জানি ডেবিট, বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। উত্তোলন আমরা জানি যে ডেবিট, উত্তোলনের সুদ হবে ক্রেডিট, ঠিক আছে? তবে সুদ বকেয়া থাকলে হিসাবে যেদিকে যাবা সেদিকেই যাবে। যদি এই সুদটা বকেয়া থাকে, যদি বলা থাকে যে মূলধনের সুদ বকেয়া, তখন কি হবে? ওই ক্রেডিট পাশেই আসবে। ক্লিয়ার কথাটা? তারপর আসো, সকল ফেরত হবে সংশ্লিষ্ট হিসাবের বিপরীতে। সকল ফেরত, আমরা জানি যে ক্রয় হচ্ছে কি ডেবিট, ঠিক আছে? তাহলে ক্রয় ফেরতটা কি হবে? ক্রেডিট হবে। যেমন ক্রয় একটা ব্যয়, তাহলে জিনিসটা মাথায় রাখবো যে সকল ফেরত হবে সংশ্লিষ্ট হিসাবের বিপরীতে। ক্লিয়ার? বিক্রয় আমরা জানি কি বিক্রয় ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে যে তহবিল, সঞ্চিতি, সকল সুদ হবে আসলের বিপরীতে, আর সকল ফেরত হবে সংশ্লিষ্ট হিসাবের বিপরীতে। তোমরা এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে অঙ্কটা করো, আশা করি তোমাদের সমস্যা হবে না। এবার আসো, যখন আমরা রেওয়ামিল করব, অনেক সময় দেখা গেছে কি অনিশ্চিত হিসাব থাকে, ডেবিট ক্রেডিট দুই পাশ সমান হয় না ব্যালেন্সটা। দেখা গেছে কি যদি তখন তোমাদের সমান হবে না দুই পাশের ব্যালেন্স। আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। মনে করো এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ডেবিটের যোগফল হচ্ছে মনে করো 1 লক্ষ টাকা, ক্রেডিটের যোগফল হচ্ছে কত? 1 লক্ষ টাকা। ডেবিটের যোগফল সব কিছু মিলাই পাইলে কত? 80,000 টাকা। তাহলে 20,000 টাকা কি? তোমাদের অবশ্যই ঘাটতি আছে 20,000 টাকা। তখন 20,000 টাকা এখানে বসে অনিশ্চিত হিসাব দিবা। কি দিবা? অনিশ্চিত হিসাব, ঠিক আছে? অনিশ্চিত হিসাব। আবার যদি তোমার ক্রেডিট পাশে যদি কম হয় এবং তুমি যদি দেখো যে রেওয়ামিলের মধ্যে মূলধন কথাটা নাই, কি নাই? মূলধন,
তখন তুমি ক্রেডিট পাশে এই অনিশ্চিত হিসাব না লিখে কী লিখতে হবে, মূলধন লিখতে হবে। ক্লিয়ার কথাটা? যখন আমরা ডেবিট এবং ক্রেডিট পাশ এক হবে, আমরা জানি যে রেওয়ামিলের ডেবিট ক্রেডিট সবসময় সমান হয়। যদি কম বেশি হয়, যদি পার্থক্য হয়, ক্রেডিট পাশ বড় ডেবিট পাশ ছোট, সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব লিখবা। আবার যদি এরকম হয় বিষয়টা যে ডেবিট পাশে হচ্ছে 1 লক্ষ টাকা, কত টাকা? 1 লক্ষ টাকা, ক্রেডিট পাশে হচ্ছে 80,000 টাকা, এবং তুমি দেখতেছো যে তোমার রেওয়ামিলের মধ্যে মূলধন কথাটা নাই, তখন তুমি মূলধন হিসাব লিখে 20,000 টাকা বসাইবা। ক্লিয়ার কথাটা? আর যদি মূলধন থাকে তখন অনিশ্চিত হিসাব বসিয়ে তোমরা হিসাবটা সমাধান করবা। তো এবার আসো একটা রেওয়ামিলের মাধ্যমে আমরা কিভাবে এই রেওয়ামিলটা শুদ্ধিকরণ হয় আমরা দেখি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা একটা রেওয়ামিল করি। রেওয়ামিলের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমাদের রেওয়ামিলটা ঠিক আছে কিনা। তো আসো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালের একটা রেওয়ামিল। এখানে আমি উত্থাপন করলাম। তো ফার্স্ট টাইম আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখতে হবে কোন কোন দফাগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। প্রথমেই কিন্তু আমাদের এটা বাদ দিয়ে দিতে হবে যে যেই দফাগুলো আমাদের রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তো আসো আমরা একটু রেওয়ামিলটা পড়ি। প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য, সমন্বিত ক্রয় আর সমাপনী মজুত পণ্য। তো আমি বলেছিলাম যদি কোনো অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য, সমন্বিত ক্রয় আর সমাপনী মজুত পণ্য থাকে, তখন আমরা জানি যে এমনিতেই সমাপনী মজুত পণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। যদি সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুত পণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে, আর বাদ যাবে কোনটা? প্রারম্ভিক মজুত পণ্য। তার মানে আমাদের এই প্রারম্ভিক মজুত পণ্য বাদ আসবে না, আর বাকি দুইটাই আসবে। আর দেখো আমি বলেছিলাম যে এখানে প্রারম্ভিক ব্যাংক জমা, মানে প্রথমেই যে ব্যাংক জমা থাকে, প্রারম্ভিক টাকা যেটা থাকে সেটা কি হয় না? রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে ব্যাংক জমা, এটাও রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তাহলে এটাও বাদ। প্রারম্ভিক মজুত পণ্য বাদ, আর বাদ হচ্ছে ব্যাংক জমা প্রারম্ভিক, সেটা বাদ, আর বাকি সবগুলাই যাবে। তো আসো আমরা একটা রেওয়ামিলের ঘর আঁকি। রেওয়ামিলের ঘরটা আঁকতে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। যদি তোমাদের ভুল হয় তাহলে রাবার দিয়ে তোমরা এটা মুছতে পারবে। এটা সুবিধা হচ্ছে এটা। এটা হচ্ছে ক্রমিক নং, এটা হচ্ছে হিসাবের নাম, হিসাবের নাম, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটা হচ্ছে খপিসটা। তাহলে আমি বলেছিলাম কি প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমন্বিত ক্রয় সেটা আসবে। প্রথম দেখো সমন্বিত ক্রয় 1 নং, সমন্বিত ক্রয় টাকা কত? 2,75,000 টাকা ডেবিট, 2,75,000 টাকা। এরপর হচ্ছে বিক্রয় 2, বিক্রয় আমরা জানি কি ক্রেডিট, যেহেতু বিক্রয় হচ্ছে আয়, 1,25,000 টাকা। তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য। সাধারণত সমাপনী মজুত পণ্য আসে না, কিন্তু সমন্বিত রেওয়ামিল, সমন্বিত ক্রয় বলা থাকলে সমাপনী মজুত পণ্য আসবে। সমাপনী মজুত পণ্য টাকা হচ্ছে 85,000 টাকা ডেবিট পাশে। তারপর হচ্ছে সাধারণ সঞ্চিতি। আমি বলেছিলাম কি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সাধারণ সঞ্চিতি কত টাকা? 22,000 টাকা। দুইটা সঞ্চিতি ছাড়া, মনে আছে তোমাদের? কোন দুইটা সঞ্চিতি? প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। তারপর 5 প্রিমিয়াম, এটা হচ্ছে আয়। তাহলে আয় আমরা জানি কোথায়? ক্রেডিট পাশে 50,000 টাকা। তারপর হচ্ছে 6 ব্যাংক জমা তো নাই, এটা বাদ, রেওয়ামিল আসবে না। দালান কোঠা, এটা একটা সম্পদ,
দালান কোঠা। টাকা কত? দালান কোঠা হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা। 7 বেতন ও মজুরি। বেতন ও মজুরি এটা একটা ব্যয়। ব্যয় জানি কোথায়, আমরা কোথায় হয়? ডেবিট পাশে 15,000 টাকা। তারপর হচ্ছে 8 বকেয়া বেতন ও মজুরি। খরচের বকেয়া কি? বকেয়া বেতন ও মজুরিটা হচ্ছে ক্রেডিট পাশে। টাকা কত? 18,000 টাকা। 18,000। তারপর হচ্ছে 9 প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ ডেবিট পাশে। টাকা হচ্ছে 17,000 টাকা। তারপর হচ্ছে 10 15% সঞ্চয়পত্র। 15% সঞ্চয়পত্র অর্থাৎ বিনিয়োগ। হ্যাঁ, এটা তোমার সম্পদ। টাকা কত? 25,000 টাকা। 25,000। 11 দেনাদারের বাট্টা সঞ্চিতি। দেনাদারের বাট্টা সঞ্চিতি। দেনাদারের বাট্টা সঞ্চিতি 12,000 টাকা। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দুইটা ছাড়া, মনে আছে? মনে রাখতে হবে এগুলা। 12 প্রাপ্য বাট্টা। প্রাপ্য বাট্টা টাকা কত? 5,000। আয়কর সঞ্চিতি 13। আয়কর সঞ্চিতি 23,000 টাকা ক্রেডিট পাশে। 14 তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি। আমরা জানি যে সকল প্রকার প্রাপ্তি ক্রেডিট। লভ্যাংশ প্রাপ্তি টাকা 10,000 টাকা। তারপর হচ্ছে ঋণ 15। হ্যাঁ, 12% ঋণ। 12% ঋণ, এটা দায়। হ্যাঁ, দায় হলো 75,000 টাকা ক্রেডিট পাশে। শেষ। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, ডেবিট ক্রেডিট অবশ্যই সমান হবে। ঠিক আছে? যদি সমান না হয়, যদি ক্রেডিট পাস তোমাদের বড় থাকে, ক্রেডিট পাস যদি তোমাদের বড় থাকে, সেক্ষেত্রে এদিকে অনিশ্চিত হিসাব লিখতে হবে। আর যদি ডেবিট পাস বড় থাকে, তাহলে এদিকে অনিশ্চিত হিসাব, যদি মূলধন না থাকে তাহলে অবশ্যই মূলধন লিখতে হবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এই হিসাবটা মিলাবে। ঠিক আছে? তো কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি পারফেক্ট হবে, আর প্র্যাকটিস না করলে পারফেক্ট হবে না। হ্যাঁ, হিসাব বিজ্ঞান হচ্ছে এরকম একটা বিষয়, যদি প্র্যাকটিস না থাকে তুমি, হ্যাঁ, ভুলে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা অঙ্ক হইলেও তোমরা করবে। হ্যাঁ, তাহলে মনে থাকবে, সূত্রগুলো মনে থাকবে, হ্যাঁ, স্ট্রাকচারটা মনে থাকবে। যদি তোমরা নাই করো, হ্যাঁ, এখন তোমাদের একটা মহামারীর সময় যাচ্ছে, কলেজও বন্ধ, 2 মাস 2.5 মাসের মতো গ্যাপ, যদি একদমই বইগুলা ফেলে রেখে দাও তাহলে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রত্যেক দিন সময় করে একটা অঙ্ক হলেও করবে। ঠিক আছে? তো ভালো থাকবে সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।